দাগির টিজার বেরোনোর পর থেকেই চারিদিকে সমালোচনা। অনেকের মতে টিজারটা ভালো হয়নি। অনেকের মতে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়নি। অনেকের মতে সেইভাবে জমলো না। অনেকের অনেক রকম মত। অনেকে কমেন্ট সেকশন দেখছি, অনেকে অনেক রকমভাবে ভিডিও বানাচ্ছে সেটা দেখছি। অনেকে বলছে কপি, অনেকে বলছে মিঠুন চক্রবর্তী এরকম সিনেমা করে ফেলেছে, অমিতাভ বচ্চন এরকম সিনেমা করে ফেলেছে, ভিউজের জন্য মানুষ যা নয় তাই বানাচ্ছে। সেগুলোর ব্যাপারে পরেই কথা বলবো। তো আগে যদি বলি, আমাদের এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন আমাদের ম্যাচ করেনি। এটা যদি বলা হয় তার কারণ একমাত্রই, যেটা আমার মনে হয়েছে পার্সোনালি, সাকিব খানের বরবাদের সাথে অনেকেই এই টিজারটাকে তুলনা করছে। তার কারণ কি? সাকিব খান যখন টিজারটাকে এনেছে, তাকে যেভাবে লুকে লাগছে, তাকে যেভাবে তার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত ছিল বরবাদের, এবং টিজারটা দেখে সবাই আমরা উড়ে গেছি। যে লেভেলের গুজবাম ছিল, সবাই আমরা উড়ে গেছি। এবং আমাদের এক্সপেকটেশন ছিল যে নিশো যেহেতু 2 বছর পরে আবার কামব্যাক করছে, তো ও সেরকমই একটা ধামাকা নিয়ে আসবে। এবং তারও 3 মাস আগে যখন নিশোর একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল দাগি নিয়ে আসছে, তো তখন তার যে লুকটা ছিল, সে যেভাবে এসছিল, সে হেলিকপ্টার দিয়ে আসছে, নামছে, যেভাবে ডায়লগ ডেলিভারি করছে যে দাগির সাথে দেখা হবে ঈদে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, এরকম একটা ডায়লগ ছিল। তো আহ, তো সেইটা দেখার পরে যখন দাগির অরিজিনাল টিজারটা আসলো, সেটা অনেকেই ম্যাচ খাওয়াতে পারছে না। যার ফলে কি হয়েছে, অনেক মানুষের এক্সপেকটেশনটা ওখানে ডাউন হয়ে যায়। তার কারণ হচ্ছে, নিশোকে যখন প্রথম লুকটা দেখালো, নিশোর যখন লুকটা ডেলিভারি মানে প্রথম ব্যাক শট দিয়ে যখন সে লুকটা আসলো, তখন ওই লুকটা দেখে অনেকেরই মনে হবে এটা কেমন লুক, একে তো বুড়ো বুড়ো লাগছে, একে তো ভাল লাগছে না, এরকম লুক। আহ, এরকম একটা মানে অনেকেরই হয়েছে এই টাইপের কথাবার্তা, অনেকেরই অনেক জায়গা থেকেই শুনলাম। তো অনেকেই সেই জায়গাটা ভালো লাগেনি। তারপর আরেকটা সিন আছে যখন নিশো মার খাচ্ছে, যে মার খাওয়ার পর যখন পড়লো এবং সেখান থেকে একটা ডায়লগ দিচ্ছে, জেলের দাগ যার গায়ে লাগে সেই হয় দাগি। তো আমরা সচরাচর হিরোদের কি দেখি, হিরোরাই মারে, হিরোরা মার খায় না। তো এখানে টিজারটা সম্পূর্ণ রকমভাবে আলাদা, যার কারণে অনেক মানুষের টিজারটা খুব একটা বেশি মানে সেই লেভেলের একটা এনার্জি ক্রিয়েট বা সেই লেভেলের একটা গুজবাম দেওয়া সেটা লাগেনি। টিজারটা নর্মাল। এবং আহ, যে সমস্ত সিনেমাগুলো ভালো হয়, তাদের টিজারগুলো তুমি একটু খেয়াল করে দেখবে, তারা কিন্তু টিজারটা সেইভাবেই কাটে, যাতে গল্প সম্পর্কে খুব বেশি কিছু দর্শক বুঝে না যায়। এবার আমি সবসময় বলি, গল্প সম্পর্কে যদি আমরা সব কিছু বুঝে যাই, তাহলে আমি হলে যাবো কেন দেখতে? হলে গিয়ে আমি সময়টা নষ্ট করবো কারণ, এটাই হচ্ছে কথা। আমি যখন মানে বরবাদের টিজার রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে বরবাদে এত কিছু ছিল, জিউ সেনগুপ্তকে কিন্তু হাইড করতে পারতো। যদি হাইড করতো, তাহলে কিন্তু খুব একটা বেশি কিছু যায় আসতো না ওই টিজারটার মধ্যে। বরবাদে এত কিছু দেখানো হয়েছিল, তো সেটা কিন্তু আমি বলেছিলাম। এখানের ক্ষেত্রে এই টিজারটা নিশোকে একটা অন্যরকম লুকে লাগছে, মানুষ সেটাকে যে কেন এরকম, কেন নিশো তো মারবে, নিশোর তো এরকম একটা এরকম কেন। কিন্তু এখন বুঝতে হবে, নিশোর যে ওই লুকটা, যখন প্রথম লুকটা তার আসছে, একটা জীর্ণ শীর্ণ শরীর, একটা ডিপ্রেশনে থাকা, একটা অ্যাংজাইটি থাকা লুক, মানে এবার সে তো জেলে রয়েছে, তার ওই জায়গাটা তো তাকে বুঝতে হবে আমাদেরকে, যে ও তো জেলে রয়েছে। একটা জেলে যদি একটা মানুষ মেকআপ টেকআপ করে, যেগুলো সিরিয়ালে দেখায়, যে একটা মানুষ জেলে রয়েছে, মানে একদম তার ভুরু মেকআপ করা, ভুরু ভুরু প্লাগ বলে যেটাকে বলে। তো মুখে মেকআপ টেকআপ একদম দারুণ লাগছে দেখতে। তারপর হচ্ছে সিরিয়ালে দেখবে যখন মানুষজন রাতে ঘুমায়, সে বেনারসি পরে ঘুমিয়ে যাচ্ছে। তো সেটাকে তো আর অ্যাক্টিং বলবো না, সেটাকে তো আর মেথড যে জায়গাগুলো, সেটাকে তো তখন সেই জায়গাগুলো যদি দেখাতো, তাহলে ভাই আমরাই তখন ক্রিটিসাইজ করতাম যে এটা কেন, যেগুলো সিরিয়ালে দেখায়। তো এখানে সেটা হয়নি। এখানে টিজারটা দুর্দান্ত লেভেলের একটা টিজার বানিয়েছে, যেটা আমার ভালো লেগেছে। বরবাদের টিজারটাও যেরকম ভালো হয়েছিল, আমি তখন বলেছিলাম, তেমনি এই টিজারটাও, এর গল্প ওরিয়েন্টেড একটা সিনেমা, এর মধ্যে গল্প আছে। আর নিশো সবসময় একটা চরিত্র অভিনেতা, একটা ক্যারেক্টার হয়ে ওঠার চেষ্টা করে। সে কখনো তার ইন্টারভিউতে বলেনি যে আমি একজন সুপারস্টার, আমি একজন মেগাস্টার, আমি একজন এই। হ্যাঁ, সে কিন্তু ওই রকম না। সে বলে যে আমি প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা অ্যাক্টিং, মানে প্রত্যেকটা ক্যারেক্টার হয়ে উঠতে চাই। তো সবসময় তার একটা খিদে থাকে। যেমন আমাদের এখানকার জিউ সেনগুপ্তকে সে কখনোই বলে না যে আমি খুব একজন বড়সড় সুপারস্টার, সে বলে আমি একজন অ্যাক্টার হতে চাই। তো এটা অনেক মানুষের দৃষ্টিভঙ্গি অনেক রকমভাবে, কেউ সুপারস্টার হতে চায়, কেউ সুপারস্টারের ক্রেজটা অনেক অন্য রকম। আমাদের এখানকার জিৎ দা, দেবদা, এরা সুপারস্টার। আর অ্যাক্টাররা সম্পূর্ণ রকমভাবে আলাদা। অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, যাদের কথা বলি, আফরান নিশো, অপূর্ব, এরা হচ্ছে অ্যাক্টার। এদেরকে বলে মেথড অ্যাক্টার, মানে অ্যাক্টিং দিয়ে তোমাকে অনেক কিছু করে দিতে পারবে।
তো এইগুলো মানে আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি। তো এটা এবার টিজারটা নিয়ে এইটাই হচ্ছে ব্যাপার। আমরা বরবাদ দেখার পরে আমাদের মানে আমাদের হাইপটা আমাদের ভেতরের এনার্জিতে এতটাই বেড়ে গেছে, আমরা এক্সপেক্ট করে রেখেছি যে নিশোও সেই রকম টাইপেরই কাজ করবে, নিশোও একটা ভালো চলো কাজ করবে, নিশোও একটা এরকম একটা আসবে, মারবে, আমরা হাততালি দেবো, একটা ব্যাপার হবে। কিন্তু সেটা যখন হয়নি তখনই অনেক মানুষের এইটাই একটা কথা যে আমাদের তো এক্সপেকটেশনটা ম্যাচ করলো না, আমরা অনেক বেশি কিছু আশা করেছিলাম। তো বেশি কিছু আশা করার জন্য আমি বলবো এখনও ট্রেলার আছে, এখনও সিনেমাটা পড়ে রয়েছে, সিনেমাটা তো আলটিমেটলি কথা বলবে। আমার যতদূর আমি সুড়ঙ্গও দেখেছিলাম যে ওরা সব কিছু রিভিল করবে না, ওই ট্রেলারেও সব কিছু রিভিল করবে না, কেন এর সাথে চরকি রয়েছে, চরকি যেটুকু রেকর্ড আছে চরকি খুব ভালো কাজ করে, তার সাথে এসভিএফ আছে, তো তারপর চ্যানেল আই রয়েছে, এই তিনটে প্রযোজনার সাথে এই ছবিটা নির্মাণ হচ্ছে। এবং তুমি যদি বরবাদের সাথেও এটাকে তুলনা করতে যাও, বরবাদের হিউজ একটা বাজেট নিয়ে কাজ করেছে বরবাদ, আর এদিকে কিন্তু এই ছবিটা কিন্তু অতটা বাজেটের না, এটা কিন্তু এটাও একটা গল্প ওরিয়েন্টেড ছবি হবে, কিন্তু এটাও ভালো হবে যেটুকু আমার মনে হয়েছে। নিশোকে অ্যাজ এ অ্যাক্টর হিসাবে আমরা পাবো এবং একটা ভালো গল্প পাবো এই টিজার দেখে আমার অন্তত এটা মনে হয়েছে। এবং ভালো একটা মানে কালার গ্রেডিং আছে, একটা ভালো ডিজাইন আছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার আসি সেকেন্ড কথা, যারা অনেকেই আছে যারা মানে অনেকে বলে না যে বাংলা সিনেমায় এই সিনেমাগুলো এসছে বলে বাংলা সিনেমার মানে লজ্জা, এরকম টাইপের কথা বলে। হ্যাঁ, কিছু কিছু সিনেমা তো অবশ্যই বাংলা সিনেমার জন্য খারাপ হয়েছে, সেগুলোও বাদে কিছু কিছু ভালো সিনেমাকেও তারা ক্রিটিসাইজ করে বলে যে এই সিনেমাগুলো হচ্ছে বাংলা সিনেমার লজ্জা। এবার এই সমস্ত রিভিউয়ারগুলো মানে সত্যি এরা হচ্ছে বাংলা ইউটিউব কমিউনিটির লজ্জা, বাংলা রিভিউ কমিউনিটির এরা হচ্ছে লজ্জা। মানে মানে এদের জন্য অনেক বড় বড় ছবির ক্ষতি হয়ে গেছে, একদম সত্যি কথা বলছি। মানে একজন আমি নাম না নিয়েই বলবো, একজন ছবিটাকে নিয়ে ক্রিটিসাইজ করলো, তো ছবি নিয়ে ক্রিটিসাইজ তুই কর, তোর ভালো না লাগতে পারে, কিন্তু তুই তোর ওই দেশের মানুষকে তুই কেন উল্টোপাল্টা কথা বলবি? মানে আমি বুঝে পাই না, একজন ইনফ্লুয়েন্সার যার কথা মানে সোশ্যাল মিডিয়াতে আমরা রাখছি, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি তাদেরকে ইনফ্লুয়েন্সারই বলা হয়, যারা 2-3 জন মানুষ তাদের কথা শোনে, সেই ভদ্রলোক মানে তিনি এত মুভি বোঝেন, তিনি এসে বলছেন যে এরকম ওই দেশের 80% মানুষ রিক্সা চালাচ্ছে, ওই দেশের ছবি দেখলে আমাদের মাছের গন্ধ বেরোচ্ছে, ওই দেশের ছবি দেখা যায় না। দেখিস না, কে দেখতে বলেছে? কিন্তু একটা পুরো দেশকে একটা ছবি নিয়ে ক্রিটিসাইজ করতে করতে একটা পুরো দেশকে ক্রিটিসাইজ করে দিচ্ছিস, একটা দেশকে সমস্ত মানুষকে ক্রিটিসাইজ করছিস, এটা তো কোনো রাইট নেই। এটা তোর ওই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিলো যে তুই তোর শিক্ষা দীক্ষার পর্যন্ত অভাব আছে, ঠিক আছে? মানে আমি তোর নামও নিতে চাই না, মানে নেওয়ার আমার ইচ্ছাই নেই। তো এই কথাগুলো হচ্ছিল বলে আমি ভিডিওটা বানালাম। অনেক দিন পরে ভালো ভালো দুটো বাংলা সিনেমা আসে, আশা করি আমাদের এদিকেও আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই সিনেমাগুলো রিলিজ করবে। তো দেখা যাক কেমন কী পারফরমেন্স করে, আমি এক্সাইটেড রয়েছি। তো তোমরা জানিও তোমাদের কার কারই কেমন তোমাদের নিজেদের মতটা তোমরা জানিও, তোমাদের কার কার কী মনে হয়। আমার সাথে একমত হলে অবশ্যই জানিও, আমার সাথে যদি ভিন্ন মত হয় তাও জানিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আসে, কমেন্ট করে, ভিডিওতে লাইক দেয়, অথচ চ্যানেল সাবস্ক্রাইব না করেই চলে যায়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকের ভিডিও, বাই।